আজকে আমাদের ভাই এসছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর জন্য, উনি এসছেন দেখাতে এসছেন বেসিক্যালি। তো আমরা খোঁজ খবর নিয়ে জানলাম ওনার বয়স হচ্ছে মাত্র 22 বছর বয়স, সামনের দিকটা যথেষ্ট ফাঁকা হয়ে গেছে এবং এই যে সমস্যাটা ওনার ভাই বা বাবার নেই, কিন্তু ওনার ঠাকুর দাদা যিনি বেঁচে আছেন ওনার কিন্তু সমস্যাটা আছে এবং ওনার মতে অনুযায়ী একদম গ্রেড 7 বার্লেস, পেছনের দিকটা শুধু রয়েছে, বাকিটা নেই। তো ওর যেরকম হেয়ার ফলের টেন্ডেন্সি লাস্ট 2 বছর ধরে আমরা দেখছি বা উনি দেখছেন, তাতে ওনার অনেকটা এরিয়া ফাঁকা হয়ে গেছে এবং বিশেষ করে বাইক চালালে পরে বা স্নান করে এলে পরে খুব খালি লাগে। সেই জন্যই ভাই এসছেন। তো আমরা এই কম বয়সের পেশেন্টদের হেয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের রয়েছে। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে হেয়ার লাইনটা আমরা কিভাবে করব, কতটা এরিয়া আমরা কভার করব, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা যথেষ্ট বিষয় আছে। কতগুলো গ্রাফট আমরা ইউজ করব, কোন এরিয়া থেকে গ্রাফট আমরা ইউজ করব, এই জিনিসগুলো নিয়ে আমরা ভাইয়ের সঙ্গে আলোচনা করছি। তো আমরা প্রথমে হেয়ার লাইন নিয়ে আলোচনা করব। হেয়ার লাইনটা কেমন কি আসবে সেটা নিতে, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হেয়ার লাইনটার ব্যাপারটা। কারণ আমি অলরেডি বললাম আপনাকে যে কিছু পেশেন্ট কম বয়সী 25 বছরের নিচে তারা আসেন, তারা বলছে কি স্যার আমার হেয়ার লাইনটা একটুখানি পিছিয়ে গেছে, সেটাকে আমি আগে করতে চাই। তো ইউজুয়ালি এই ধরনের পেশেন্ট যারা হেয়ার লাইন আগে করতে চান তাদেরকে আমরা বলি অন্তত 27 বছর, 25 থেকে 27 বছর অবধি ওয়েট করতে। কারণ কি হয়, প্রত্যেক পুরুষেরই বা মহিলারও বয়সের সঙ্গে সঙ্গে হেয়ার লাইনটা একটুখানি পিছিয়ে যায়, একটু রিসিশন হয়। এই হেয়ার লাইনটা পিছিয়ে যাওয়াটা তার বয়সের সঙ্গে ম্যাচ করে। একটা বাংলায় কথা আছে, শিং ভেঙে বাছুর হওয়া। মানে যদি আপনার বয়স 45 কিন্তু আমরা যদি সমস্ত কিছু চেঞ্জ করে আপনাকে 20 করে দিই, তাহলে জিনিসটা ঠিক ম্যাচ করে না। প্রত্যেকের একটা বয়সের সঙ্গে তার ভারী ভাবটা আসা বা তার পার্সোনালিটিটা চেঞ্জ হয়। তো সেই জন্য হেয়ার লাইনটা একটুখানি পিছিয়ে যাওয়াটা স্বাভাবিক এবং ইউজুয়ালি দেখা যাচ্ছে সেটা ফেসিয়াল এজিং এর সঙ্গে জিনিসটা ম্যাচ করে। এবং ছেলেদের মোস্ট ডিজায়ারেবল বা সব থেকে একটা ভালো লুক আসে হচ্ছে অ্যারাউন্ড 30-র কাছাকাছি, 30 থেকে 32 বছর বয়সে যে ফেসিয়াল ফিচার্স গুলো আছে সেটা মোস্ট ম্যাচিওর লুক। তার থেকে কম হলে পরে বাচ্চা বয়সী বলে মনে হবে, 40-এর পরে গেলে তখন তাকে একটু বয়স্ক বলে মনে হবে। তো 30-35-এর কাছাকাছি যে লুকটা আসে আমরা সবসময়তেই সেই হেয়ার লাইনটা চাইবো, কারণ দ্যাট ইজ দ্য মোস্ট ডিজায়ারেবল এজ বা মোস্ট ডিজায়ারেবল লুক। একটা ম্যাচিওর পুরুষের লুক ওই বয়সটাতেই আসে। এবার তোমার ক্ষেত্রে যেটা হয়েছে, তোমার হেয়ার লাইনটা কিন্তু একই জায়গায় রয়েছে, হেয়ার লাইনটা কিন্তু খুব বেশি পেছনে নেই, সামান্য একটুখানি পিছিয়েছে। মেইন হচ্ছে যে এই ভেতরের এরিয়াগুলো খালি হয়ে যাওয়া। এবার ব্যাপার হচ্ছে যাদের হেয়ার লাইন খুব সামনের দিকে, তাদের যদি ভেতরের এরিয়াটা খালি থাকে, তাহলে এবার ব্যাপার হচ্ছে যে কতটা এরিয়া আমরা কভার করব। এবার যত গুড় তত মিষ্টি যেরকম বলে, তেমনি আপনার যতটা হেয়ার লাইন যদি বেশি সামনে থাকে আর বেশি যদি খালি হয়, তার বেশি গ্রাফট লাগবে। হেয়ার লাইনটা যদি একটু পেছনের দিকে থাকে তাহলে তার কম গ্রাফট, কম এরিয়া কভার করতে হবে। এবার গ্রাফট সংখ্যা যদি কনস্ট্যান্ট হয়, মনে করুন যে 3000 গ্রাফট আমরা ট্রান্সপ্লান্ট করব, অথচ তার হেয়ার লাইন সামনের দিকে, তার এদিকে অনেকটা চুল পড়ে গেছে, তাহলে এতটা এরিয়াতে 3000 দিতে হচ্ছে। আর যদি দেখি হেয়ার লাইনটা একটুখানি পেছনে রয়েছে, তাহলে আমাদের অল্প এরিয়াতে 3000 ফলিকল, কারণ কতগুলো ফলিকল আমরা ট্রান্সপ্লান্ট করছি সেটা নির্দিষ্ট। যদি এরিয়া বেড়ে যায়, ঘনত্ব কমে যাবে, ডেনসিটি কমে যাবে, আর এরিয়া কম থাকলে পরে ডেনসিটি ভালো লাগবে। এবার যার হেয়ার লাইন সামনের দিকেই আছে, আপনার যেরকম খুব কম পিছিয়েছে, আপনাকে তো আর মাঝখান থেকে আমরা শুরু করবো না, ওই হেয়ার লাইনটাকেই ফলো করবো। কিন্তু যাদের হেয়ার লাইনটা একটুখানি পিছিয়ে গেছে তাদেরকে বলি, বা একদম চুল নেই তাদেরকে আমরা বলি একটুখানি ভাই তোমার হেয়ার লাইনটা আমরা একটু পিছিয়ে করব, আমরা তোমার হেয়ার লাইনটা মোটামুটি 30, 32, 35 এই বয়সে যে হেয়ার লাইনটা তার সঙ্গে ম্যাচ করে করাবো। যদিও আপনার বয়স ধরুন 25 বছর বয়সে এসছে, যে যদিও আপনার বয়স হচ্ছে 25 বছর বয়স, আমরা হেয়ার লাইনটা কিন্তু একটু পিছিয়ে করবো, কারণ আমরা জানি আগামী 5 বছরে আপনার হেয়ার লাইনটা আর একটু পেছ হবে। এবং এই হেয়ার লাইনটা একটুখানি পিছিয়ে দেওয়ার সুবিধা হচ্ছে এরিয়াটা কমে যাবে, আমরা অনেকটা বেশি এরিয়াতে, আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে একটু ডেনসিটিটা ভালো দিতে পারবো। আচ্ছা, এইটা হচ্ছে ব্যাপার। তো আপনার ক্ষেত্রে হেয়ার লাইনটা তো আমরা এগোবোই না, যে হেয়ার লাইনটা রয়েছে সেই হেয়ার লাইনটাকে মেইনটেইন করব। আর এইটাকে কি বলে? টেম্পোরাল ট্রায়াঙ্গেল বলে। টেম্পোরাল ট্রায়াঙ্গেলে আমাদের যে চুলগুলো থাকে সেগুলো অলরেডি পাতলা পাতলা থাকে, আর এই টেম্পোরাল ট্রায়াঙ্গেলের যে হেয়ারস গুলো থাকে তার ডিরেকশন গুলো আলাদা হয়, যেগুলো পেছনের দিকে যায়, সামনের দিকে চুলগুলো সামনের দিকে আসে, টেম্পোরাল ট্রায়াঙ্গেলের ডিরেকশনটা উল্টো দিকে হয়। ইউজুয়ালি টেম্পোরাল ট্রায়াঙ্গেল পুরোপুরি যদি খালি না হয়ে যায়, আমরা এই এরিয়াতে হেয়ার গুলো দেই না, কারণ টেম্পোরাল ট্রায়াঙ্গেলের যে চুল সেগুলো খেয়াল করে দেখবেন স্বাভাবিক মানুষের যথেষ্ট পাতলা, এই কোয়ালিটির চুল আমাদের অন্য কোথাও থাকে না। এখানে যদি আমরা মোটা মোটা চুল দিয়ে দিই তাহলে সজারুর কাটার মতো বেরিয়ে আসে বলে মনে হবে, যেটা আপনার ফ্রন্টাল লুকটাকে কিন্তু একটুখানি অন্যরকম করে দিতে পারে।
তো এখানটা সেই জন্য না, এইখানটা আপনার ক্ষেত্রে টেম্পোরাল ট্রায়াঙ্গেল লাগবে না, কারণ আমরা এখানে চুল রয়েছে হ্যাঁ। এবং এই চুলগুলোতে আমরা আপনাকে ট্রান্সপ্লান্ট করার পরে যে থেরাপিগুলো দেবো, মিনক্সিডিল বা পিআরপি বা ফিনেস্টাইড দেবো, তাতে এখানে কাজ করবে। আচ্ছা, আর এগুলো এই ফুলে এরিয়াতে যাবে? হ্যাঁ, এগুলো ফুলে যাবে যে পাতলা পাতলা এইগুলো অনেকটা চেঞ্জ আসবে, এগুলো অনেকটা চেঞ্জ আসবে। এই এরিয়াটা আমরা আরেকটা কারণে করি না, টেম্পোরাল ট্রায়াঙ্গেলে অনেকগুলো গ্রাফট লেগে যায়। এই এরিয়াতে যেটা আননেসেসারি সেইভাবে না, আমাদের একটা সবসময় প্রায়োরিটি থাকে না। ধরুন আপনি বাজারে গেলেন, যে প্রথমে গিয়ে আপনি মাছ কিনে নেবেন, কারণ মাছের দামটা সব থেকে বেশি হবে। তারপরে মাছ কিনে নেওয়ার পরে বাকি যে পয়সা থাকলো সেটা নিয়ে আপনি সবজি কিনলেন, এটা আমাদের প্ল্যানিং থাকে। প্রথমে গিয়ে 5 কেজি আলু 2 কেজি পেঁয়াজ কিনে নিলে মাছের দোকানে গিয়ে শর্ট পড়ে যাবে। তেমনি আমাদের প্রাইমারি অ্যাটেনশন হচ্ছে এই এরিয়া, কারণ আমরা আপনার যেহেতু 22 থেকে 23 বছর মাত্র বয়স, আমরা 3000 ফলিকলের বেশি ট্রান্সপ্লান্ট করবো না, যদি আমরা জানি আপনার মাথা এবং দাড়ি মিলিয়ে আমরা 5000 কাছাকাছি ফলিকল করবো। কারণ 22-23 বছরে আপনার ট্রান্সপ্লান্ট করছি, আপনার এক্সিস্টিং যে চুলগুলো রয়েছে সেগুলো আবার পড়ে যেতে পারে। সুতরাং আগামী 5 বছর পরে কি পরিস্থিতি হবে, সেই জন্য আমরা স্টক রেখে, পকেটে কিছু টাকা রেখে আমরা এই মুহূর্তে খরচ করবো। সেই জন্য ভাই আমরা টেম্পোরাল ট্রায়াঙ্গেলটা এই মুহূর্তে আপনাকে টাচ করতে বলছি না, আমরা যে এরিয়াটা আপনার খালি হয়ে গেছে সেই এরিয়াটাতেই ট্রান্সপ্লান্ট করবো, এইটা হবে প্ল্যান। আর এই প্ল্যানিং বা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি পুরোপুরি ব্যাপারটাই হচ্ছে একটা সায়েন্টিফিক প্রসিজার। এর মধ্যে কোনো গুপ্ত রহস্য নেই, রেজাল্টেরও কোনো গুপ্ত রহস্য নেই। আপনার ডোনার এরিয়া কেমন রয়েছে সেইটার উপরে বেসিস করে, আপনার বয়স কেমন সেটার উপরে বেসিস করে আমাদের ডিসিশন নিতে হবে যে কতগুলো ট্রান্সপ্লান্ট আমরা করবো। আমরা তো সবাই জানি যে 5000 ট্রান্সপ্লান্ট করলে যত ভালো হবে, 3000 করলে পরে রেজাল্ট অতটা ভালো হবে না, বা 3000 করলে যতটা ভালো হবে 5000 করলে আরো বেশি ভালো হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই মুহূর্তেই আমরা 5000 চুল কেন খরচ করে ফেলবো, পরবর্তীকালে যদি পেছনের দিকটা খালি হয় তখন তো আপনাকে সেই জায়গাটা তো লাগবে, তখন তো আমি পাবো না। এই হচ্ছে ব্যাপার। আর স্যার লাস্ট কোশ্চেন, যে পিআরপি আমাকে কটা সিজন নিতে হবে? পিআরপি ইউজুয়ালি যেমন ধরুন আপনি একটা গাছ লাগালেন, গাছ লাগানোর পরে তাকে তো ইনিশিয়ালি কিছুদিন জল দিতে হয়, সার দিতে হয়, তাহলে ভালোভাবে গজায়। আমরা মোটামুটি বলি 6-6টা সেশন নিতে, প্রতি মাসে হেয়ার ট্রান্সফার করার পর প্রতি মাসে 6টা সেশন নিতে। তবে পিআরপি এবং সঙ্গে ফিনেস্টাইড এবং মিনক্সিডিল এই দুটো, কিন্তু পিআরপিটা লাস্ট 3-4 বছর ধরে খুব বেশি ইউজ হচ্ছে, কিন্তু ফিনেস্টাইড এবং মিনক্সিডিল ট্যাবলেটটা বহু পরীক্ষিত। এই তিনটে জিনিস আপনাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলে পরে কি হবে, এক্সিস্টিং যে হেয়ারগুলো রয়েছে সেগুলো পড়বে না, বা সেগুলো ম্যাচিওর হবে, প্লাস যেগুলো আমরা বসালাম সেগুলো সুন্দরভাবে গ্রোথ হবে। তো এই একটা কম্বিনেশন থেরাপি, মানে অনেকের ধারণা থাকে যে শুধু হেয়ার ট্রান্সপ্লান্ট করলেই বোধহয় ভালো হয়ে যাবে। ধরুন আপনি একবার খেয়েছেন 3 দিন খাবেন না, সেটা তো হয় না। তো আপনাকে যে চুলগুলোকে বসালেন সেগুলোকে যত্ন করা এবং এক্সিস্টিং হেয়ারকে মেনটেন করা, হ্যাঁ এই জিনিসটা দরকার। হেয়ারটা পড়ে যেতে আস্তে আস্তে অসুখ যেহেতু নয়, সেই জন্য নির্দিষ্ট কোনো থেরাপি নেই যে একটা ওষুধ দিলে পরেই কাজ করবে। কারো দেখা যাচ্ছে পিআরপিতে কাজ করছে ভালো, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে মিনক্সিডিলে ভালো কাজ করছে, বা কারো ক্ষেত্রে ফিনেস্টাইডে কাজ করছে। এবার তিনটে ইউজ করলে তিনটে জিনিসই অল্প অল্প এফেক্ট দেয়, জিনিসটা একটা কিউমুলেটিভ এফেক্ট হয়, রেজাল্টটা ভালো আসে। আমি ধরুন আজকে ট্রান্সপ্লান্ট হলো, 2 মাস পরে থেকে ফার্স্ট পিআরপিটা নেওয়া না, শুরু? 4 উইকস পরে, 4 সপ্তাহ পরে। আচ্ছা, ধরুন 1 তারিখে, হ্যাঁ ধরুন আপনি জুলাইয়ের 1 তারিখে করলেন, তাহলে জুলাইয়ের পরে আগস্ট মাসে ওই 1 থেকে 4 তারিখের মধ্যে আসবে। আমি আজকে সকালবেলা আপনার ভিডিও দেখে পুরোটা মানে মাইন্ড পুরো চেঞ্জ করে আপনার কাছে এসেছি। পুরো চেঞ্জ করার কিছু নেই ভাই, আরো ভিডিও দেখবেন। হ্যাঁ, প্রত্যেক ডাক্তারই আচ্ছা, চায় এই যে আমার সঠিক রিপোর্ট ইনফরমেশন হলো। দিতে। আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশন দিতে, তাই না? হ্যাঁ, গুড ইনফরমেশন। ওইটাই আমার ভালো লাগে। আমি আপনাকে, আপনি এলেন একদম মাথা ভর্তি ঝাঁকা ভর্তি চুল নিয়ে যাবেন, ওটা একটা, হ্যাঁ, এটা একটা বাজে দাবি হয়ে যাবে, ঠিক আছে? এবারে আমরা ডেনসিটির ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে যে এরিয়াটা খালি হয়ে গেছে, ইউজুয়ালি আমাদের মাথাতে 50 থেকে 80টা করে পার স্কয়ার সেন্টিমিটার এরিয়াতে চুল থাকে ন্যাচারালি মাথাতে, বডিতে আরো কম থাকে, দাড়িতে কিছুটা কম থাকে। তো যখন সেটা 30-এর নিচে নেমে আসে তখন মাথার চুলের মধ্যে দিয়ে মাথার চামড়াটা দেখা যায়, যেমন আপনার দেখা যাচ্ছে, তখন বুঝতে পারছি যে পাতলা হয়ে গেছে। তো 30টাকে আমরা ক্রিটিক্যাল ডেনসিটি বলি। সুতরাং আমরা যখনই ট্রান্সপ্লান্ট করবো মিনিমাম পার স্কয়ার সেন্টিমিটার এরিয়া 30-এর থেকে বেশি হতে হবে। এটুকু না হলে পরে আপনার খালি খালি মনে হবে। তো এখন আপনার ধরুন 20টা করে রয়েছে বা 25টা করে রয়েছে, আমরা আরো 30টা সেখানে দেবো। তো সব মিলিয়ে যদি 20টা থেকে থাকে তাহলে 30 আর 20 50 বলে মনে হবে, আপনার ন্যাচারাল ডেনসিটির কাছাকাছি লাগবে। কিন্তু ফুল ন্যাচারাল ডেনসিটি যেটা ভগবান বানিয়ে দিয়েছিলেন সেরকম ডেনসিটি করা পসিবল নয়, কারণ সেক্ষেত্রে আমাদের মাথাতে প্রচুর ফুটো করতে হবে পার স্কয়ার সেন্টিমিটারে। ধরুন অলরেডি আমরা যদি 50টা করে করি তাহলে ওই চামড়াগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে।
তো এটা একটা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি লিমিটেশন, যে আমরা কখনোই 40-45 বেশি পার স্কোয়ার সেন্টিমিটার এরিয়াতে পাঞ্চ করতে পারি না। আর যেটা 40 থেকে 45টা করবো আমরা ফ্রন্টাল উইং এরিয়াতে করবো সব থেকে বেশি ডেন্সিটি, কারণ আপনি সামনে থেকে ফটো তুলবেন, তার পেছনের দিকে আমরা 35 এবং একদম পেছনে আমরা 30 করে করবো। সেইটা করে আমরা পুরো এরিয়াটাকে মোটামুটি 3000 থেকে 3200 ফলিকল দিয়ে আমরা কভার করবো। আচ্ছা স্যার, আমার হেয়ার লাইনটা কি এমন গোল মতন আসবে নাকি ভি শেপে? আচ্ছা, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে হেয়ার লাইনটা কেমন আসবে। ছেলেদের হেয়ার লাইন দেবেন, ইভেন আমরা যদি এতেও যাই, সেলুনেও যাই, অনেকে আমরা যখন পার্ক দিয়ে চেঁচে দেয়, অনেকের ক্ষেত্রে কিন্তু এদিকেও চেঁচে দেয়, কারণ ছেলেদের হেয়ার লাইনটা ভি শেপেড হয়, ইনভার্টেড ভি বলে, ভির কোণাটা উপরের দিকে যাবে। আর মেয়েরাও আসেন আমাদের কাছে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে গোলাকার হচ্ছে হেয়ার লাইনটা করি। তো ছেলেদের হেয়ার লাইন এবং মেয়েদের হেয়ার লাইনটা কিন্তু ডিফারেন্ট। ছেলেদের ক্ষেত্রে টেম্পোরাল হলোনেসটা থাকবে, টেম্পোরাল ভিটা থাকবে, আর মেয়েদের ক্ষেত্রে আমরা এটাকে ব্লক করে দিবা, রাউন্ড শেপের করে দিই। ঠিক আছে, তো হেয়ার লাইন নিয়ে কথা বললাম, ডেন্সিটি নিয়ে কথা বললাম। আর একটা ব্যাপার থাকে যে ট্রান্সপ্লান্টেড চুলগুলো কতদিন টিকবে, এটা একটা কমন কোশ্চেন্স থাকে। আমি সেগুলো নিয়ে আগে উত্তর দিয়েছি, আর একবার বলে দিই। সেটা হচ্ছে যে হেয়ারগুলো যেগুলো আমরা ট্রান্সপ্লান্ট করছি, এই পার্মানেন্ট এরিয়া থেকে আমরা এই এরিয়াতে নিয়ে যাই, বাট এই তথাকথিত পার্মানেন্ট এরিয়াতেও কিন্তু অ্যারাউন্ড 10 to 15% চুল থাকে যারা হরমোন সেন্সিটিভ। এবার যারা 25-এর নিচে আসে বা 30 বছরের নিচে আসে, যারা তখনও পুরো চুল, তাদের হরমোন সেন্সিটিভ চুলগুলো পড়ে যায়নি কিন্তু খালি হয়ে গেছে, যেমন আপনার এখানে চুল রয়েছে, এখানেও চুল রয়েছে, এখানেও কিছু চুল কিন্তু স্টিল হরমোন সেন্সিটিভ রয়েছে। ওই সেন্সিটিভ চুলের গায়ে তো লেখা থাকে না কোনটা সেন্সিটিভ, তাই সেফ ডোনার এরিয়া থেকে নেওয়ার পরেও কিন্তু অ্যারাউন্ড 10% চুল আপনার পড়ে যাওয়ার চান্স থাকবে। দাড়ির হেয়ারটা উল্টো দিক থেকে কোনো রকম হরমোনের সেন্সিটিভিটি এর মধ্যে নেই, সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি ফ্রন্টাল উইং এরিয়াতে 50-50 হিসেবে এখান থেকে 50% এবং দাড়ি থেকে যতটা চুলগুলো দিলাম তার 50% নিয়ে, ধরুন আমরা ফ্রন্টাল উইং এরিয়াতে আমরা 1600 গ্রাফট করবো, 800 গ্রাফট দাড়ি থেকে নেবো, 800 গ্রাফট মাথার পেছন থেকে নেবো। তাহলে থিওরিটিক্যালি 800 গ্রাফট যে মাথার পেছন থেকে নিচ্ছি, তার মধ্যে 8 × 10 80টা চুল হয়তো পড়ে যাবে, কিন্তু দাড়ির বাকি 800-র মধ্যে একটা চুলও পড়বে না। সুতরাং আমরা এই ফ্রন্টাল এরিয়াটাতে সবসময় 50-50% দাড়ি থেকে সবকটা এবং মাথার পেছন থেকে নিয়ে টোটাল 1600 বা 1400 যেটা করব সেটা আমরা করি। আচ্ছা, কারণ আপনি যেমন ধরুন আপনি বাইরে জামাটা যেটা পরেছেন সেটা দিয়ে আমি বুঝতে পারছি ভেতরের গেঞ্জিটা ছেঁড়া আছে কিনা, ফাটা আছে, সেটা পুরনো, সেটা আমরা বুঝতে পারছি না। তো ওরকম ফ্রন্টাল উইং এরিয়াটা খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে চুল পড়ে যাওয়া নিয়ে খুব শর্টে। আর একটা কথা হচ্ছে যে আমি মানে ট্রান্সপ্লান্টের পরে তো মাথায় কালো কালো স্ক্র্যাপ মতন হবে, ওগুলো তো আস্তে আস্তে উঠবে, ঠিক মোটামুটি কতদিন পরে আমি বেরোতে পারবো বাইরে? হেয়ার ট্রান্সপ্লান্টের পরে, এটা আমরা ট্রান্সপ্লান্টের পরে পেশেন্টের ভালো করে বুঝিয়ে বলি, কিন্তু আপনাকে এখনই বলে দিচ্ছি, সেটা হচ্ছে ট্রান্সপ্লান্ট করার পরে দেখবেন প্রথম 10 থেকে 12 দিন 14 দিন খুব সুন্দর চুলগুলো গজাচ্ছে, আপনারও ভালো লাগবে, এবং ওই চুলের গোড়াতে যে স্কিনের গুলো লেগে থাকে সেগুলো স্ক্যাপ হিসেবে চুলের সঙ্গে সঙ্গে উঠে আসবে। যেমন দেখবেন আমরা কুমড়ো গাছ লাগাই, খেয়াল করে দেখবেন কুমড়ো গাছের বীজটা কিন্তু মাথার সঙ্গে উঠে আসে, খেয়াল করেছেন কখন মাটি থেকে? ওরকম চুলের সঙ্গে যে চামড়াটুকু হালকা অল্প অল্প চামড়ার আইল্যান্ডস যুক্ত থাকে, সেগুলো স্ক্যাব হিসেবে উঠে আসবে, মানে বাড়বে, আপনার ভালো লাগবে। কিন্তু এই স্ক্যাব গুলো দেখা গেছে চুল এবং স্ক্যাব ইউজুয়ালি 30 থেকে 70%, কারো ক্ষেত্রে 30, কারো ক্ষেত্রে 40, কারো ক্ষেত্রে 70, এই চুলগুলো কিন্তু আবার পড়ে যাবে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে, আস্তে আস্তে পড়ে যাবে, এবং ইউজুয়ালি 2 মাসের মধ্যে দেখবেন প্রায় 50 to 60% বা 70% চুল পড়ে গেছে। চুলগুলো পড়ে যাওয়ার পরে আবারও কিন্তু গজাবে, ওগুলো রিগ্রোথ হবে, চুলের সিডস গুলো বা প্রোজেনিটার সেলস গুলো ভেতরে থেকে যায়। এই গজানোটা ইউজুয়ালি 3 মাসের পরের থেকে শুরু হয়। তাহলে স্ক্যাপ ফল মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্ক্যাপ ফল হয়ে যাবে। আপনি এখান থেকে যাওয়ার পরের দিন বা তারপর 48 ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে স্নান করবেন, মাথাতে শ্যাম্পু দিয়ে। এবার কিভাবে শ্যাম্পু দিয়ে স্নান করবেন, পরিচর্যা করবেন, আমরা ওটি করে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো, বা আমার ইউটিউব ভিডিওতে সুন্দরভাবে বলা আছে। ঠিক আছে, তো এই ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি গ্রেড 4 বাল্ডনেস রয়েছে, বেসিক্যালি থিনিং হয়ে গেছে, হেয়ার লাইনটা খুব বেশি ডিসেশন হয়নি। তাহলে আমরা গ্রেড 4 হিসেব করলে 4 নং 36 হয়, 3600 ফলিকেল হয়। আমরা 3600 ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো না, আমরা যদি করি আমরা 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো, কারণ আমরা কিছু চুল ডোনার এরিয়াতে, কিছু চুল নয়, আমরা ডোনার এরিয়াতে সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট রেখে আসবো, যাতে পরবর্তীকালে ওনার এক্সিস্টিং হেয়ারগুলো পড়ে গেলে পরে তখন যাতে আমরা হেয়ারগুলো পাই, সেই ব্যবস্থাটা আমাদের করে রাখতে হবে। তো আমরা 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করবো। আর আমরা এই ভাইকে এফইউই টেকনিকে করবো, তাই তো? না স্টিচ টেকনিক চাইছি? আমি এফইউই এফইউটি দুটো টেকনিকেই করি, দুটো টেকনিকেই সুবিধা অসুবিধা রয়েছে। ধরুন আপনি বাড়ি থেকে এসেছেন,
আপনি বাড়ি থেকে আমাদের সল্ট লেকে এসেছেন, আপনি বাইকে আসতে পারতেন, আপনি গাড়ি করে আসতে পারতেন, আপনি ট্রেনে আসতে পারতেন। এবার কোন টেকনিকে আসবেন, টেকনিকগুলো আলাদা হয়। ট্রেন ইলেকট্রিকে চলে, বাইক হচ্ছে পেট্রোল বা ডিজেলে চলে, ঠিক আছে, কিন্তু আপনার গন্তব্য হচ্ছে আমাদের এই সেন্টার। তেমনি রেজাল্টটা দুটো টেকনিকই সেম রেজাল্ট হয়, টেকনিকটা আলাদা। এবার একটা টেকনিকে স্টিচ থাকে, সেটা অনেকে পছন্দ করেন না, আবার একটা টেকনিকে স্টিচ থাকলেও তারা বলেন স্যার ওই টেকনিকে আমি করবো কারণ আমি পড়েছি বা আমার মনে হচ্ছে ওটা বেস্ট টেকনিক। দুটো টেকনিকই চলে। যদি একটার সঙ্গে অন্যটা ডিফারেন্স 20% এর বেশি হতো, মানে ধরুন এই টেকনিকটা 80% রেজাল্ট হয়, ওটা 100% রেজাল্ট হয়, তাহলে অন্য টেকনিকে তো কেউ কখনো করতো না। এবং আমার এফইউটি টেকনিকের ভিডিও আছে। কিছু কিছু পেশেন্ট আসেন, তাদের আমরা দুটো টেকনিকই করি, দুটো টেকনিক ইউজ করতে যাদের একটু বেশি গ্রাফট লাগে। তো আপনার পার্সোনাল চয়েস এফইউই, আমাদের কোনো অসুবিধা নেই, এফইউ করবো। আর আমরা দাড়ি থেকে যখন দেবো সেটা তো এফইউই করবো, এখান থেকে কেটে দেওয়ার প্রশ্নই ওঠে। এইখানটার পজিশনটা নেওয়া হবে নাকি? আমরা এই যে থুতনি থেকে 4 আঙুল দিলে পরে যে এরিয়াটা হয় সেই জায়গাটা থেকে আমরা দেবো, আচ্ছা, মাঝখান থেকে। এই একদম নিচের গ্রাফগুলো পাতলা হয়, আর থুতনির উপরে আমরা উঠবো না। সুতরাং থুতনি থেকে এই কণ্ঠি যেটা বলে, এটা আমাদের এটা কার্টিলেজ যেটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, এর মাঝখানে 4 আঙুল থেকে আমরা দেবো। পরীক্ষা করিয়েছেন ভাই, সব পরীক্ষা করিয়েছেন, হিমোগ্লোবিন 15.9 অসুবিধা নেই, ভালো রয়েছে। এই বয়সে সুগার হয়তো প্রশ্ন নেই, বিটিসিটি ঠিক রয়েছে। হেয়ার ট্রান্সপ্লান্ট একটা কসমেটিক সার্জারি। এই কসমেটিক সার্জারি করার সময় প্রত্যেকটা টেস্ট আমরা করে নেব। এটা একটা লং প্রসিজিয়ার, প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো লাগে সার্জারিটা করতে। আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া করা হবে। আপনি সকালবেলায় খেয়ে আসবেন, মাঝখানে লাঞ্চ ব্রেক হবে, একবার টি ব্রেক হবে, এবং সমস্ত পরীক্ষাগুলো করিয়ে নেওয়া উচিত, কারণ একটা পেশেন্টের সেফটির ব্যাপার। আমি সব টেস্টগুলো দেখে নিচ্ছি, যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা এখানে নোটও করে নিচ্ছি। আমার হয়তো D3টা কম আছে। ওটা আমরা যারা ছাদের তলায় বসে কাজ করি তাদের ভিটামিন D3টা একটু কম। এর জন্য রিপোর্ট সব ঠিক আছে। ইসিজিটা শুধু নেই, ইসিজিটা আমরা যেদিন আসবেন আমরা এখানে মেশিন আছে করে নেবো, ঠিক আছে। তো 3000 ট্রান্সপ্লান্ট আমরা করবো। আমাদের প্রেজেন্ট রেট যেটা আছে সেই হিসেবে আপনার সঙ্গে বিলিং ওরা করে দেবে, বলে দেবে। বাকিগুলো আমাদের রিসেপশনে যিনি আছেন উনি আপনাকে করে দেবেন, ঠিক আছে। আচ্ছা।